আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্কার ও নির্বাচন ইস্যুকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে, তারেক রহমান। রাষ্ট্রীয় সহায়তায় নতুন রাজনৈতিক দল করার উদ্যোগ মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। ৫৪ বছর দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা করেছে তাদের বিচার করতে হবে, বললেন জামায়াতের আমির। চাঁদাবাজদের দমন করা হবে, হান্নান মাসুদ। উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল ৬ মাসে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয়। লুটপাটকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি। এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকার দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে জেলবন্দি করে, দাবি সুইডেন আসলামের। বাকি জীবন কাটাতে চান মানবতার সেবায়। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে বিএনপি তাকে স্বাগত জানায়, তবে সে উদ্যোগে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা থাকলে দেশবাসী তা গ্রহণ করবে না বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই জরুরি। সংস্কার ও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিভাজন পলাতক স্বৈরাচারকে শক্তিশালী করবে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। রিপোর্ট মইনুল হাসানের। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা যোগ দেন। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা সহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? সংস্কার ও নির্বাচন ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তারেক রহমান বলেন, তবে তা হতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। তারেক রহমান জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা কমিশন গঠন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। মাহফুজ আরও বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ শাসন ও দিল্লির রাজত্ব চলবে না। দিল্লির আশ্রয়ে যারা চোখ রাঙানি দেখাবে তাদেরও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপদেষ্টা। এ সময় দেশে সেনা শাসনের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ। রিপোর্ট করছেন জাহিদুল আলম। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো সফরে যান জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তার আগমনকে ঘিরে চাঁদপুর ও লক্ষ্মীপুরে ছাত্র জনতার ঢল নামে। এ সময় জুলাই আগস্টের শহীদদের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মজিবাদী তাহেরের ছেলে টিপুর গুলিতে আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার সর্বোচ্চ বিচার কামনা করছি। ওনার কাছে দাবি একটাই, আমাদের ছেলের যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের যেন সুষ্ঠু বিচার হয়, তাদের যেন ফাঁসি হয়। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের শক্ত হাতে দমন করা হবে। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। এর আগে সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যাত্রা বিরতি দেন মাহফুজ আলম। সেখানে তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও হাজীগঞ্জের সাধারণ মানুষ। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে আর ভারতপন্থীদের জায়গা হবে না। জাহিদুল আলম, এটিএন বাংলা। স্বাধীনতার পর গত ৫৪ বছর দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে জামায়াত ইসলামী জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এছাড়া গত ১৫.৫ বছরে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ২৬ লাখ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। জামায়াত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নারী পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দেন জামায়াতের আমির। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশটাকে নিশ্চিহ্ন করে দেবেন। আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। ইসলামের নীতি আদর্শের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী কারওয়ান বাজারে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয় নাই। চাঁদাবাজ, দখলবাজদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের নীল নকশা তৈরি করেছে একটি মহল বলেও জানান তিনি। আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সকল দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। তিনি দাবি করেন, বাংলাদেশের সংস্কারের নায়ক জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক অর্থনৈতিক ৯০% সংস্কার করেছে বিএনপি। ৬ বছর আগে খালেদা জিয়া ভিশন ২০৩০-এর সংস্কারের কথা বলেছেন।
খসরু বলেন, এখন বিএনপিকেই অনেকে সংস্কারের সবক দিচ্ছে। জিয়াউর রহমানকে কখনো বিএনপি মহামানব বানায়নি দাবি করে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব, কারণ এই সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সকলকে একমত হতে হবে। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাটি, এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে গেল 6 মাসে 750 থেকে 800 কোটি টাকা সাশ্রয় করেছে বর্তমান সরকার। আগামীতে আরও বেশি সাশ্রয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি সেমিনারে এমন তথ্য জানান তিনি। এ সময় বিশেষজ্ঞরা 15 বছরে যারা জ্বালানি খাতে লুটপাট করেছে তাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাসনা দাসের রিপোর্ট। ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো শিল্প কারখানায় উৎপাদনের চাকা সচল রাখার প্রধান অনুষঙ্গ বিদ্যুৎ জ্বালানি। শিল্পের ধরন ও আকার অনুযায়ী এক এক কারখানার জ্বালানি চাহিদা এক এক রকম, তবে কম কিংবা বেশি চাহিদা যেমনই হোক না কেন গেল 2 বছরের বেশি সময় ধরে এই ধরনের শিল্প কারখানা ভুগছে তীব্র জ্বালানি সংকটে, যা উঠে এসেছে দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটের কারণে দেশে প্রতিনিয়তই বন্ধ হচ্ছে শিল্প কারখানা। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়। আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে অথচ সেগুলো চলে না। তো যেসব সক্ষমতা আমার কোনো কাজে লাগে না তার জন্য আমি পয়সা দেবো কেন? ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মুষ্টিময় গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল জ্বালানি খাত, যার মাসুল দিতে হচ্ছে গ্রাহকদের উচ্চ দরে জ্বালানি ক্রয়ের মাধ্যমে। এমন বাস্তবতায় অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। প্রেশার ইজ ভেরি হাই, সো দেয়ার ইজ এ পসিবিলিটি। সো বোলার গ্যাস আনার জন্য স্যার জানি আপনি চেষ্টা করতেছেন, এখানে স্যার যেটা দ্রুত সম্ভব নিয়ে আসা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বিগত সরকারের জ্বালানি কাঠামো থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে উন্মুক্ত দরপত্র পদ্ধতি। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সবকিছুই হবে। 72 টাকা দিয়ে গ্যাস কিনে আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমায় দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। আমরা গাইডলাইন একটা করতে যাচ্ছি লেভেলিং এর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 18 দিনের চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় আর বাংলাদেশ সময় রাত 3টার দিকে হাসপাতাল থেকে বাসায় আসেন তিনি। চিকিৎসকদের পরামর্শ নিয়েই হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছে। তিনি আরও জানান, ছেলের বাসা থেকেই তার পরবর্তী চিকিৎসা চলবে। গত 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছান বেগম জিয়া। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় তাকে। সুইজারল্যান্ড থেকে 4 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে বিকাল 5টা 7 মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তার দেশে ফেরার তথ্যটি নিশ্চিত করেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে 20 জানুয়ারি সোমবার দিবাগত রাতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। এই সফরে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা সহ অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের ছোট বড় মোট 47টি সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হন। স্বাভাবিক জীবনযাপন আর আত্মমানবতার সেবায় বাকি জীবনটা কাটিয়ে দিতে চান আলোচিত সুইডেন আসলাম। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, ফ্যাসিবাদী সরকার তাকে দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে 27 বছর জেলবন্দি করে রাখেন। বলেন, গুম ও ক্রসফায়ারের ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জামিনের চেষ্টাই করেননি। আসলামের কাছে সে সময়কার মুক্ত বাংলাদেশের চেয়ে নিরাপদ ছিল কারাগারের বন্দী জীবন। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিএম তসলিম। গত 3 দশকে দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে যাদের নাম এসেছে তাদের অন্যতম সুইডেন আসলাম। শেখ মোহাম্মদ আসলাম কিভাবে সুইডেন আসলাম হয়ে গেলেন সেই গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তিনি। বলেন, তিনি পরিস্থিতির শিকার। ফ্যাসিস্টদের রেখে যাওয়ার নাম আমার পিছু ছাড়ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি স্বার্থান্বেষী মহল সবকিছুতেই আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না। আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিন। 27 বছর কারাগারে কেটেছে আসলামের। এখন তার বয়স 62 বছর। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন তিনি। এখনও গালিব হত্যা মামলা বিচারাধীন। শেখ আসলাম বলেন, সে সময় তার কাছে কারাগারে ছিল নিরাপদ। আমার টিচার এবং আমি দুইজন কি একই সাথে হত্যা সংগঠিত করতে গেছি? নিশ্চয়ই না। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কামাল সাহেব, ওনার যে চাপ সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না। এ কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাই না। বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না। তাহলে আমার নিশ্চিত মৃত্যু ছিল। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যাতে এই সরকারের পতন হলে যদি আল্লাহ একটা সুযোগ দেয়। 28 বছরের বিবাহিত জীবনে মাত্র 5 মাসের দাম্পত্য জীবন তার। নিঃসন্তান শেখ আসলাম বলেন, যা হারিয়েছেন তা নিয়ে আর আক্ষেপ নেই তার। জীবনের বাকি দিনগুলো মানুষের সেবায় ব্যয় করার ইচ্ছা তার। এরই মধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন আসলাম। রাজধানীতে তার বাসায় প্রতিদিনই ভিড় করেন সেবা প্রত্যাশী নানা বয়সী মানুষ। এসব মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন আসলাম। বলেন, আর যেন কোনো যুবককে মিথ্যা অপবাদে সন্ত্রাসী তালিকায় নাম লিখিয়ে নির্বাসিত জীবন কাটাতে না হয়। সন্ত্রাস আসলে সুন্দর কোনো বিষয় না। তো আপনি কেন সন্ত্রাসকে গ্রহণ করবেন? নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন, আপনি অনেক বেশি পপুলার, জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসেবে আখ্যায়িত হবেন। তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি কি প্রয়োজন? মোটেই না। কারাগারে 27 বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শেখ মোহাম্মদ আসলাম বলেন, বিশ্বের উন্নত দেশের কারাগার হয় সংশোধনাগার, আর বাংলাদেশের কারাগার ঠিক তার উল্টো। তাই সংস্কারের মাধ্যমে কারাগারগুলোকে সংশোধনাগারে রূপ দেওয়ার দাবি তার। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করা হয়। এই সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের আগ্রাসন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নাজমা, ফেলানি সহ সকল হত্যার সঠিক বিচার করতে হবে। ইয়াসিন রানার রিপোর্ট। ভারতের বেঙ্গালুরুতে স্বামী সুমনের সাথে থাকতেন বাংলাদেশের নাজমা। সেখানকার একটি বাসায় গৃহ পরিচালিকার কাজ করতেন। শুক্রবার রামমূর্তিনগরের কলকেরি লেকে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নাজমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাজমা হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ছড়িয়ে আছে। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে নতজানু না দেখিয়ে বিষয় যেন নিশ্চিত করা হয়। ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতের আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। এই নতুন বাংলাদেশে আমরা কোন ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। এ সময় নাজমা, ফেলানী সহ সীমান্তের সকল হত্যার সঠিক বিচার পেতে বাংলাদেশ সরকারকে শক্ত পররাষ্ট্রনীতি গ্রহণ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শেষ দিকে এসে মানুষের ঢল নেমেছে বাণিজ্য মেলায়। ঢাকার অদূরে হলেও ক্রেতাদের উপস্থিতি আর বেচাকেনায় ব্যস্ত হয়ে উঠেছে পূর্বাঞ্চলের মেলা। বিশেষ করে সাংসারিক জিনিসপত্র, কাপড় আর বিদেশি স্টলগুলোতে ভিড় বেশি। তবে বিক্রেতারা বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও এখনো রাজধানীর মেলার মতো হতে পারেনি এই বাণিজ্য মেলা। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। দেরিতে হলেও ক্রেতাদের এমন উপস্থিতিতেই স্বস্তি বাণিজ্য মেলার। এরই মধ্যে 4 সপ্তাহ কেটে গেছে। কেমন জমছে মেলা সে খবর অনেকেরই জানা। ঢাকা থেকে কিছুটা দূরে, কিন্তু সড়ক ভালো হয়েছে, বেড়েছে যানবাহনের সুবিধাও। এতেই কিছুটা অসুবিধা হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে বাড়ছে মানুষের ভিড়। ছুটির দিন ছাড়াও আসা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূরে হয়। এই বাণিজ্য মেলাটা অনেক সুন্দর, যেটা যেটা পছন্দ হইতেছে কিনতেছি। এখানে দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি অনেকগুলো স্টল আছে। একে তো মেলার শেষ সময়, এর উপর ছুটির দিন। একদিকে ঢাকাবাসী, অন্য পথে নারায়ণগঞ্জ সহ আশপাশের এলাকার মানুষের আগ্রহ বেশি সংসারের নানান জিনিসপত্রের স্টলে। এছাড়াও কাপড়, খাবার আর বিদেশি স্টলগুলোতে উপস্থিতি বেশি। কোকারিজগুলো আমাদের জন্য ভালো লাগছে। ফার্নিচার কেনার জন্য আসছিলাম, দেখলাম ভালো লাগছে, যাওয়ার শেষে নিয়ে যাব। ফ্রাই প্যান কিনছি, রাইস কুকার কিনবো, মানে অর্ডার দিয়ে আসলাম। বাণিজ্য মেলার শেষ বেলায় কিছুটা অফার দিয়ে ক্রেতাদের টানার চেষ্টা বরাবরের মতোই চোখে পড়ছে। তবে ঢাকার তুলনায় পূর্বাঞ্চলে পণ্য বিক্রির হার নিয়ে এখনো অসন্তোষ বিক্রেতাদের। আমাদের ঢাকাতে প্রচুর পরিমাণে সেল ছিল, যেটা এখানে নাই। ওখানে যদি এক মাসে 1 লক্ষ টাকা সেল করে থাকি, পূর্বাচল মেলা হওয়াতে আমার আমি 10% করতে পারছি। রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, কিছু কাস্টমারের আনাগোনা আছে, কিন্তু বেচা বিক্রি কম। গতবারের চাইতে ভালো আমরা রেসপন্স পেয়েছি। এবারের আসরে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখন আগের চেয়ে রাস্তাঘাটটা ভালো, দোকানপাটও বেড়েছে, আকর্ষণের জায়গাটাও কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। তারপরেও সাধারণ যারা দর্শনার্থী বা ক্রেতারা আছেন তারা মনে করছেন যদি সুযোগ সুবিধা আরও বাড়ানো যায় তাহলে অনেকটা ঢাকা বাণিজ্য মেলার মতো হতে পারে এই বাণিজ্য মেলা। আব্দিন সজীব, এটিএন বাংলা, পূর্বাচল, রূপগঞ্জ। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী সহ আরও অনেকে। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স PLCর বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট অ্যান্ড সুইটসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির চেয়ারপারসন শাহিদা আনোয়ার, মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য পরিচালকগণ এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে 2024 সালে সাফল্য অর্জনের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শাখা ব্যবস্থাপকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কোম্পানি 2025 সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলি জিম্মি 4 নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে হামাসের সশস্ত্র সেনা প্রহরায় ইসরায়েলি 4 জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। মুক্তি পাওয়া 4 ইসরায়েলি সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করে। তখন সেখান থেকে ইসরায়েলি এই 4 নারী সৈন্যকে ধরে নিয়ে যায় হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় মুক্তি পাওয়া 4 জিম্মিকে পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর বিনিময়ে 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এবারে পার্টেক্স খেলার খবর। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানী হলেন যুক্তরাষ্ট্রের মেডিসন কিস। মেলবোর্ন পার্কে প্রতিযোগিতার ফাইনালে শীর্ষ বাছাই বেলারুশের 2 ঘন্টা 2 মিনিটের লড়াইয়ে 6-3, 2-6 ও 7-5 গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করেন মেডিসন কিস। 14 বছরের চেষ্টায় প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই আমেরিকান কন্যা। পরাগারমানের রিপোর্ট। ইতিহাস এবং রেকর্ড সবকিছুই ছিল আরিনা সাবালেঙ্কার পক্ষে, কিন্তু একাগ্রতা আর অদম্য ইচ্ছে দিয়ে সাবালেঙ্কার সব চেষ্টা ব্যর্থ করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন মেডিসন কিস। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল উঠেই রেকর্ডের হাতছানি ছিল বিশ্বের 1 নম্বর টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার। তা হলো গত 26 বছর পর প্রথম নারী হিসেবে টানা তৃতীয়বার শিরোপা জয়ের। কিন্তু মাঠে নেমেই পাল্টে যায় দৃশ্যপট। একের পর এক ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে ফেভারিট সাবালেঙ্কাকে ধরাশায়ী করতে থাকেন 19 নম্বর বাছাই মেডিসন কিস। 35 মিনিটে প্রথম সেট জেতেন আমেরিকান তারকা 6-3 গেমে। 35 মিনিটের দ্বৈরথে পরের সেট 6-2 জিতে ম্যাচে ফেরেন সাবালেঙ্কা। বেলারুশ কন্যার চোখে তখন নতুন ইতিহাস গড়ার রঙিন স্বপ্ন। ম্যাচ যেন কেহ কারে নাহি জেনে সমানে সমান। এরপর টানা 2 গেম জিতে 7-5-এ চ্যাম্পিয়ন হন আমেরিকান তারকা। ফ্ল্যাভিয়া পিনেত্তা, আনা জোন্স এবং ফ্রান্সেস্কা শিয়াবনের পর চতুর্থ বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন মেডিসন কিস। পরাগারমান, এটিএন বাংলা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ক্রিকেট আবার ফিরছে ঢাকায়। শেষ পর্ব শুরু হবে আগামীকাল রোববার থেকে। 32 ম্যাচ শেষে 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই শেষ 4-এ খেলা নিশ্চিত করেছে। 9 ম্যাচে তাদের পয়েন্ট 16। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ 1 পা দিয়ে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগাং কিংস। সমান 8 পয়েন্ট খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর, তবে নেট রান রেটে এগিয়ে খুলনা। এদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে শেষ 4-এ ওঠার, তবে সমীকরণ খুবই কঠিন। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পেশাদার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের সাথে ব্যবধান কমাতে পারত তারা। মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স আবাহনী ম্যাচে কোনো দল গোলের দেখা পায়নি, কিন্তু ড্র করায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের পরাজয়ের সুবিধা কাজে লাগাতে পারল না মারুফুল হকের দল। অবশ্য পয়েন্টের দ্বিতীয় স্থানে থেকে প্রথম লেগ শেষ করল ধানমন্ডি দলটি। 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। একই দিনে কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে ফর্টিস এফসি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্কার ও নির্বাচন ইস্যুকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে, তারেক রহমান। রাষ্ট্রীয় সহায়তায় নতুন রাজনৈতিক দল করার উদ্যোগ মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।
চুয়ান্ন বছর দেশে দলবাজির নামে যারা গুম খুন হত্যা করেছে তাদের বিচার করতে হবে বললেন জামায়াতের আমির। চাঁদাবাজদের দমন করা হবে হান্নান মাসুদ। উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল 6 মাসে প্রায় 800 কোটি টাকা সাশ্রয়। লুটপাটকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি। এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকার দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসী তকমা দিয়ে জেলবন্দি করে, দাবি সুইডেন আসলামের। বাকি জীবন কাটাতে চান মানবতার সেবায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।